দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গেল 9 বছরে পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা নেমেছে অর্ধেকে। লাগাতার দরপতনে নিঃস্ব হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। বছর জুড়ে নাজুক পরিস্থিতিতে ছিল দেশের ব্যাংক খাত। বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় খেলাপি ঋণদাতায়। সুশাসন ফেরাতে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। 2024-এর শুরু থেকে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল দেশের চালের বাজার। আমদানি শুল্ক কমিয়েও পাওয়া যায়নি সুফল। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গেল 9 বছরে পুঁজিবাজার ছেড়েছেন অর্ধেক বিনিয়োগকারী। 2016 সালে বিও অ্যাকাউন্টের সংখ্যা 32 লাখ থাকলেও বর্তমানে দাঁড়িয়েছে 16 লাখের ঘরে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 1%-এরও কম মানুষ শেয়ার বাজারে বিনিয়োগের সাথে জড়িত। লাগাতার দরপতন, কারসাজি, ফ্লোর প্রাইস, ফোর্ড স্টাইল বিনিয়োগকারীদের নিঃস্ব করে বাজার ছাড়া করছে বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। সুবল হাওলাদার ঢাকা শেয়ার বাজারে লেনদেন শুরু করেন 2 দশক আগে। বর্তমান পুঁজিবাজার কেমন চলছে এমন প্রশ্ন ছিল তার কাছে। জানান, একটা সময় বিনিয়োগকারীতে মুখরিত থাকত ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলো। এখন 2-1 বিনিয়োগকারী মাঝে মধ্যে খোঁজ নিতে আসেন। লাগাতার পতনে নিঃস্ব হয়ে অন্যরা বাজার ছেড়েছেন বলেন তিনি। প্রায় দিনে মার্কেট ম্যানেজে চলে গেছে এবং বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাচ্ছে। কেন? তাদের যে আস্থা ছিল বাজারের প্রতি, সেই আস্থাটা চলে গেছে আসলে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের তথ্য মতে 2016 সালের 20 জানুয়ারি বিও অ্যাকাউন্ট ছিল 32 লাখ। 22 ডিসেম্বর 2024-এ তা নেমে এসেছে 16,81,000-এ। অর্থাৎ এ সময়ে বাজার ছেড়েছেন প্রায় অর্ধেক বিনিয়োগকারী। খাত সংশ্লিষ্টরা জানান, লাগাতার দরপতন, কারসাজি, দীর্ঘদিনের অব্যবস্থাপনা পুঁজিবাজারকে খাদের কিনারায় নিয়ে এসেছে। 18 সাল থেকে এই অবস্থা দেখতে পাচ্ছি। 21-22 সালে সিলেক্টেড গ্রুপ অফ পিপল হ্যাভ মেড সাম মানি, বাট ইন জেনারেল একটা মার্কেট যদি সাস্টেনেবল না হয় তাহলে লং টার্মে কেউ আপনার এখানে মানে ইন রিয়েল সেন্সে প্রফিট করতে পারে না। এবং আমরা তাই দেখেছি 21-22 সালে কিছু স্পাইক ছিল, কিন্তু তারপরে আবার যখন ফ্লোর প্রাইস আসলো, ফ্লোর প্রাইসের কারণে পুরো মার্কেট হ্যাজ লস্ট ইটস মোমেন্টাম। মানে মার্কেট অ্যাজ এ হোল ওয়াজ নট এক্সিস্ট দেন ইন দ্য 20 months পিরিয়ড। বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী সরকারের সময়ে নীতি নির্ধারকরা দুর্নীতিতে জড়িয়ে দুর্বল নামকে অস্তে কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করেছে, যার মাসুল দিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের বাজারমুখী করতে ভালো কোম্পানির অন্তর্ভুক্তির সংখ্যা বাড়িয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ তাদের। যে মার্কেটে নতুন বিনিয়োগ করে আসছে না, মার্কেটের ট্রানজ্যাকশন ভলিউম 300 থেকে 400 কোটি টাকায় নেমে এসেছে। মার্কেট প্লেয়ার যারা, তাদেরকে আসলে কথাটা কি শোনা হয়েছে? যারা জেনারেল ইনভেস্টর, তাদের সাথে কি সিরিজ অফ মিটিং হয়েছে? আজকে যে লক্ষ লক্ষ যে স্টক যাদের অ্যাকাউন্ট আছে, যে তাদের ইকুইটি নেগেটিভ হয়েছে, কেন নেগেটিভ হয়েছে, তাদেরকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, কিভাবে এটাকে পজিটিভ করা যায়, সে ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার তো মনে হয় যে আমরা উই আর মাচ বিজি উইথ ইয়েস্টারডেজ ওয়ার্ক। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংকিং খাতের বাইরে পুঁজিবাজার থেকে অর্থ তোলার বাধ্যবাধকতা আরোপের বিষয়টি বিবেচনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বছর জুড়ে নাজুক অবস্থায় ছিল দেশের ব্যাংকিং খাত, যা উত্তরণে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। তবে এখনো কাটেনি সেই রেশ, এমন মত ব্যাংকার ও বিশ্লেষকদের। তাদের মতে এ সময় এ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খেলাপি ঋণ আদায়। 24-এর শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ছিল দেশের ব্যাংকিং খাত, তা দেখব এই প্রতিবেদনে। বছর জুড়ে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়, যা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক নিয়েছিল বেশ কিছু পদক্ষেপ। বিশেষ করে বাজারে নগদ টাকার যোগান কমাতে নীতি সুদ হার বাড়িয়ে 10% পর্যন্ত নির্ধারণ করা হয়, যদিও সুফল মেলেনি তেমন একটা। দীর্ঘদিন ঋণ ও আমানতের সুদ হার 9.6-তে আটকে থাকলেও এবছরেই সুদ হার করা হয়েছে বাজার ভিত্তিক, যার ফলে ঋণের সুদ হার উঠে যায় 16%-এর উপরে। 12%-এর মতো উঠে যায় আমানতের সুদ হারও। আওয়ামী লীগ সরকারের টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করে নেওয়ার কারণে ঘটেছে তারল্য সংকটের ঘটনাও। বিশেষ করে এস আলমের মালিকানাধীন বেশ কিছু ব্যাংকে তারল্য সংকটের কারণে গ্রাহকরা তুলতে পারেননি নিজেদের সঞ্চিত অর্থ, যার ফলে তৈরি হয়েছিল চরম গ্রাহক অসন্তোষ, যা নিয়ন্ত্রণে নতুন সরকারও 22,500 কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিয়েছে ব্যাংকগুলোকে। কিছু কিছু ব্যাংক উনি দেখছেন ফেরত আসছে, হুইচ ইজ ফাইন, কিন্তু সবগুলোকে ফেরত আসবে? যে ব্যাংকের টোটাল ইনভেস্টমেন্টের 80%ই হচ্ছে এস আলম এবং ওই কেন্দ্রিক যারা,
সেখান থেকে টাকাটা ফেরত যদি না পায় তাহলে কোথায় আসবে? চালের যদি ব্যাংকিং খাতটা এক কথায় বলতে চাই, তা আমরা একটা কথাই বলতে পারি যে ব্যাংকিং খাতটা খুবই নাজুক পরিস্থিতিতে ছিল এবং এখনও কিন্তু সেই নাজুক পরিস্থিতি বিদ্যমান রয়েছে। অর্থাৎ এটাকে এখনও কিন্তু আমরা সবল করার দিকে নিয়ে যেতে খুব একটা সমর্থ হয়েছি বলে মনে হয় না। এবছরই দেশের ব্যাংকিং খাতে দ্বিগুণ হয়েছে খেলাপি ঋণের পরিমাণ। 1,45,633 কোটি টাকা বেড়ে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকায়। বিগত সময়ে গোপন রাখা তথ্য বেরিয়ে আসা ও আন্তর্জাতিক নীতি অনুসরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মত বিশ্লেষকদের। বিভিন্নভাবে অর্থগুলো বের করে নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো আর ব্যাংকিং খাতে ফেরত আসে নাই। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেগুলো ব্যাংকিং খাত থেকে এই একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। চিত্রটাকে যতটা সম্ভব কম করে দেখানোর একটা প্রচেষ্টা ছিল, কিন্তু আসলে যে ক্ষত, সেই ক্ষতটা কিন্তু অত্যন্ত গভীর। সেই গভীরতাটাই কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে। ইট উইল গেট ওয়ার্স বিফোর ইট স্টার্টস গেটিং বেটার। হয়তো এনপিএল এখন আমার 17% হচ্ছে, হয়তো এনপিএল যেটা সেন্ট্রাল ব্যাংক বলছে হয়তো 25-30 হতে পারে। আমি জানি এটা এই সিচুয়েশন যাবে, তারপর আমার যদি তখন আমি চিন্তা করতে পারি আমার কি কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। সো আই ক্যান টেক দোজ অ্যাকশনস এখন, যাতে করে এটা যখন এই মুহূর্তে যাবে তারপরে কি হবে সেটা দরকার। সেটা যেহেতু জানতে পারছি, যেহেতু এখন আমরা কথা বলতে পারছি, সেটাই আমি মনে করি আমাদের অনেক স্বস্তিদায়ক। ওটা আমাদের কমফোর্টিং ফ্যাক্টর। কিন্তু বছরের শুরুতে দেশের ব্যাংকগুলোতে প্রতি ডলারের দর ছিল 110 টাকা, বছর শেষে যা উঠে যায় 123 টাকার উপরে। এছাড়া জুলাই আন্দোলনের সময় সীমিত হয়ে পড়েছিল দেশের ব্যাংকিং কার্যক্রম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিদায়ী 2024-এ কয়েক দফায় বেড়েছে চালের দর, ফলে পুরো বছরই অস্বস্তিতে কেটেছে নিম্ন আর মধ্য আয়ের মানুষের। সংকট সমাধানে বাজার তদারকি, শুল্ক হ্রাস আর সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির উদ্যোগও নিয়েছে সরকার, যদিও কাজের কাজ হয়নি কিছুই। এমন অবস্থায় আসছে বছর দর সহনীয় রাখতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাল আমদানির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সব মিলে চলতি বছর কেমন ছিল চালের বাজার তা জানাচ্ছেন রঞ্জীবন মিজান। রাজধানীর কারওয়ান বাজারে এভাবেই অলস সময় পার করছিলেন চাল ব্যবসায়ী আব্দুল মান্নান। দীর্ঘ 2 যুগের ব্যবসায়িক অভিজ্ঞতায় তার এমন বছর কাটেনি আগে কখনো। কেননা আমনের ভরা মৌসুমেও চালের দর বাড়ছে। মানভেদে সরু চালের কেজি এখন 75 থেকে 80 টাকা, আর মাঝারি মানের চাল মিলছে না 60-এর নিচে। চালের দরের এমন ঊর্ধ্বগতি ভাবিয়ে তুলেছে এই ব্যবসায়ীকে। বেশিরভাগ 28টা উৎপাদন হয় বেশি, যার জন্য 28টার দাম একটু কমছে। আগে আমরা 64-65 টাকা বিক্রি করতাম, এখন আমরা 58-60 টাকা বিক্রি করি। চালের বাজারে দর বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চলতি বছরে 2 দফা বন্যাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এর ফলে দেশে আমন আর আউশ মিলিয়ে প্রায় 9 লাখ টন চালের উৎপাদন ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে চালের দরে। সরকারি সংস্থা টিসিবির হিসেব বলছে, 1 বছরের ব্যবধানে সরু আর মাঝারি চালে দর বেড়েছে কেজিতে 14 থেকে 17%। মোটা চালে এই হার 7%। 2024 খুব কঠিন সময় ছিল। চালের বাজার তো বটেই, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেখানেও কিন্তু আপনার কোনো সুখবর ছিল না। এখন একটু হয়তো বা লোকজন স্বস্তিতে আছে, শীতকালে এমনিতে সবজির দাম কম থাকে। কিন্তু আপনি যদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, তেল, এগুলোর কিন্তু দাম এখন আপনার যে বেড়ে গিয়েছিল সেখান থেকে খুব একটা পরিবর্তন হয়নি। চালের বাজারের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা রুখতে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির পাশাপাশি মজুত বাড়াতে আমদানির উদ্যোগ নেয় সরকার। চাল আমদানিতে বিদ্যমান শুল্ক কমিয়ে আনা হয় 15%, নিয়ন্ত্রণমূলক শুল্ক নামিয়ে আনা হয় 5%, আর পুরোপুরি প্রত্যাহার করা হয় আগাম কর। এতে চাল আমদানিতে উৎসাহী হন ব্যবসায়ীরা। কৃষি বিভাগের হিসেবে চলতি বছরে 5 মাসে নিয়মিত বিরতিতে 1,76,806 টন চাল আমদানি করেছে ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আগে যদি একটু সরকার চেষ্টা করে আগের থেকে আমদানি করার, পর্যাপ্ত পরিমাণ আমদানি করার ব্যবস্থা নেয়, তাইলে কিন্তু 25-এ গিয়ে আপনার আরেক মানে চালের বাজারেও মানে অত বেশি অস্থিরতা আমরা হয়তো দেখব না। কিন্তু সেটা যদি না নেওয়া হয় তাহলে 25-এ কিন্তু বাজারটা আরও অনেক অস্থির হওয়ার সম্ভাবনা আছে। ইরিগেশন কস্টটা কমিয়ে রাখা না যায়,
তাহলে আমাদের কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং তাতে করে উৎপাদন নিরুৎসাহিত হবে। এমন অবস্থায় আমাদের কৃষককে কিভাবে সহায়তা করা যায়, বিশেষ করে উপকরণ সহায়তার সঙ্গে নগদ সহায়তা কিভাবে দেওয়া যায়, সে ব্যাপারে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে, আউশ আমনার বোরো মিলিয়ে সদ্য শেষ হতে যাওয়া 2024 সালে দেশে মোট ধানের উৎপাদন হয়েছে 4,15,00,000 টন, যা তার আগের বছরের থেকে 14 লাখ টনের মতো কম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় হাজার হাজার হেক্টর জমিতে বড় আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো পানিতে তলিয়ে আছে প্রায় 20,000 হেক্টর জমি। শ্যালো পাম্প দিয়ে পানি নিষ্কাশন করে চেষ্টা চলছে বড় আবাদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শ্যালো পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে যশোরের দুঃখ ভবদহ এলাকা থেকে, তবে গতি খুবই কম। জেলার মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় এখনও জলাবদ্ধ বিস্তীর্ণ এলাকা। এসব এলাকায় বোরো ধান আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। 3 উপজেলায় বোরো চাষ উপযোগী জমি রয়েছে 28,000 হেক্টর। এর মধ্যে এখনো 20,000 হেক্টরে কোথাও কোমর পানি, কোথাও বা হাঁটু পানি। পানির যে অবস্থা, তাতে তো বোরো ধান হওয়া মুশকিল। বোরো ধান হবে বলে আশা করা যায় না। যেভাবে পানি আছে তাতে আমরা সেচ ব্যবস্থা নিজেদের উদ্যোগে কি করতে পারবো কি পারবো না। এখনো আমরা বীজতলা তৈরি করতে পারিনি। আমাদের বীজতলা তৈরি করার যে টাইম, সেই টাইমটাও সরে যাচ্ছে। এর ফলে আমাদের যে বোরো ধানের চাষটা, এটা আমরা অনেক পিছিয়ে যাব বলে মনে হচ্ছে। পাম্পের সাহায্যে কিছু এলাকার পানি সরিয়ে বীজতলা তৈরি করেছেন কৃষকরা। সবকিছু ঠিক থাকলে প্রায় 15,000 হেক্টর জমি আবাদ সম্ভব হবে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। দ্রুত পানি নেমে গেলে আমরা প্রায় 15,000 হেক্টর জমিতে বোরোর আবাদ করতে সক্ষম হব। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যত দ্রুত সম্ভব তারা তাদের উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজ বীজতলায় ফেলবেন এবং জমি চাষাবাদের উপযুক্ত হলে দ্রুত সেখানে চারা রোপণ করবেন, যাতে করে আমরা অল্প জায়গায় অধিক পরিমাণ ধান উৎপাদন করতে পারি। কৃষকরা বলছেন, বাড়তি পানি সেচ দিতে প্রতি বিঘায় খরচ 2,500 থেকে 3,000 টাকা। পাশাপাশি অন্যান্য খরচ বৃদ্ধিতে বাড়বে উৎপাদন ব্যয়। তাই লাভের আশা ছেড়ে দিয়েই জমি আবাদের চেষ্টা করছেন তারা। পানি হয়েছিল, কিছু কমিয়েছে, আর শেষে আমরা বীজতলা টালা তৈরি করতেছি করে এখন ধান লাগাতে একটু দেরি হয়ে যাচ্ছে। মাজা পানি সেচতে গেলে এখনো বিঘা প্রতি 3,000 টাকা করে আমাদের দিতে হবে, 3 থেকে 4,000 টাকা করে। কিন্তু এই বছর যে আমরা বোরো ধান করে লাভবান হতে পারবো কিনা, এটা আমরা বিশাল একটা ইসের মধ্যে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভবদহের 2টি স্লুইস গেটে 20টি পাম্প বসিয়ে বাড়িঘর, রাস্তাঘাটের পানি নামানো হয়েছে। কৃষকরা যাতে বোরো আবাদ করতে পারেন, চলছে সেই চেষ্টা। মানুষের বাড়িঘর থেকে পানি নামছে এবং বেশ বড় একটা এলাকা ইতিমধ্যে জলাবদ্ধতা মুক্ত হয়েছে। যে সকল জায়গায় মানুষজন ইতিমধ্যে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি সহ তাদের বোরো আবাদের আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু করছে। আশা করতেছি যেভাবে চলতেছে এভাবে আর কিছুদিনের ভিতরে আমরা ভবদহের বেশ বড় একটা এলাকায় বোরো আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার 28,000 হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে গত বছর 23,000 হেক্টরে বোরো চাষ হয়েছিল। এবার আবাদের পরিমাণ অনেক কমে আসবে বলে মনে করছেন কৃষকরা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,216-তে। লেনদেন হয়েছে 373 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 142টির, কমেছে 184টির, আর অপরিবর্তিত রয়েছে 71টির দর। যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে 3 দিনের অনলাইন নারী উদ্যোক্তা মেলা। অভয়নগরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করে অনলাইন বাজার নোয়াপাড়া গ্রুপ। মেলায় অর্ধশতাধিক স্টলে নিজেদের তৈরি হরেক রকম পণ্য সাজিয়ে বসেন অনলাইন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। মেলায় ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।